বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বের ক্লাসের ঠিক পরের অংশটা এখানে ইনশাল্লাহ শুরু করছি। এই সূত্রটা কিন্তু দেখাচ্ছি আমি। এই জায়গাটা দেখো, cos 180 মান কত? cos 180 মান হলো -1। -1 বসানোর জন্য এখানে 2pq, এটা মাইনাস হচ্ছে। বুঝতে পারছো কি? অর্থাৎ জি। আমি যদি এখানে পুরোটার মান বসাই, তাহলে এই cos 180 মান যদি -1 বসাই, তাহলে নিচের লাইনটাই আসবে। প্লিজ কথা বলো, যদি কারো বুঝতে প্রবলেম হয় সেটা বলো। আমি কিন্তু এই অংশ, এগুলো জি স্যার। প্রশ্নগুলো বুঝাচ্ছি না, আমি শুধু ক্যালকুলেশনটা দেখাচ্ছি যেটা আমি সূত্র শিখালাম। হয়তো তোমরা ভাবিচ্ছ যে স্যার ভেতরে এগুলো কিন্তু কিছু পড়িচ্ছে না, এগুলো এগুলো যে কি লেখা আছে। না, ওইটা পরে। ওইটা কি জন্য পরে, আমি তো এখন সৃজনশীল সরাসরি পড়াচ্ছি না। আমি শুধু একটা অঙ্কর যে সূত্র, তার প্রয়োগটা আমি এখান থেকেই দেখাই দিচ্ছি। শুধু আমাকে বুঝছি এটা স্যার। এটা কনফার্ম করো যে এটা একটা সামান্তরিকের সূত্র, সরাসরি সেই সূত্র আছে, এবং সরাসরি তার একটা প্রয়োগ এখানে করে দেওয়া আছে। এখন তোমাদের কি কি প্রবলেম, একটা হলো যে এই যে মান যে সার দেওয়া আছে, এই মানগুলো আমি সহজে পাবো কিভাবে। এটা প্রয়োজনে আমি আবার দেখায় দেবো হনি। এটা আমি সবাইকে পরামর্শ দেবো এটা মুখস্থ করারই, যদি এটি মনে না থাকে। দ্বিতীয় অপশন হলো তোমাদের ক্যালকুলেটর থাকবে, সেখান থেকে হয়তো সহযোগিতা পাবা। তৃতীয় অপশন হলো মনে না থাকলে নিজেরা যাতে খুব দ্রুত বের করতে পারো, সেই উপায়টাও দেখায় দেবো হনি। কারণ আমার মনে হয় যে এই শেষ উপায়টাই সবচেয়ে বেশি ভালো। সবচেয়ে বেস্ট হলো মনে রাখা, যে মানগুলো মনে রাখা। যদি মনে কোনো কারণে না থাকে, তাহলে বিকল্পটা মনে রাখা লাগবে। ওই তোমার ক্যালকুলেটরটা খুব ভালো ওয়ে না, কারণ ক্যালকুলেটর সবসময় কাছে থাকবে এমনটি নয়। আবার ওখানে যে মানগুলো যেভাবে তুমি চাইবা সেভাবে সবসময় আসবে, সেটাও কিন্তু নয়। ক্যালকুলেশন তোমাকে নর্মাল ওয়েতে করতে হবে। এই জন্য হয় মনে রাখা, না হলে বিকল্পটা জানা। এই দুটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে সেই থিম ইনশাল্লাহ দেখায় দেবো পরবর্তীতে। তাহলে আমাদের এটা নিয়ে অপশন শেষ, এবং এই জাতীয় নিয়ম আরো আছে, পরে আমি দেখাচ্ছি, একটু দেখো। এটা হলো পরের পেজে অঙ্ক এরকম করে দেওয়াই আছে, ওই নিয়ম ধরে একদম সরাসরি। এই যে লব্ধি বেগ, দেখো সামান্তরিকের ওই ডাইরেক্ট ওই সূত্রটাই লেখা আছে। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো কোনো সময় এই রুট এলা সহ পাবা, কোনো কোনো সময় এই রুট ছাড়া পাবা। রুট ছাড়া যেখানে, সেখানে উভয় পক্ষে স্কয়ার। আর রুট আলা যেখানে, সেখানে কিন্তু ওইভাবে থাকবে না। দেখছো কি? জি স্যার। এখন প্রশ্ন হলো এটাই যে স্যার, আলফা কোনটা হচ্ছে, ইউ কোনটা, ভি কোনটা। আমি ওই জায়গাটা শুধু একটু বুঝে দিই। আহ নৌকার বেগ, স্রোতের বেগ, মধ্যবর্তী কোণ, এরকম ভাবে আর কি। যে ধরো একটা হয়তো এটা স্রোতের বেগ, এটা নৌকার বেগ, মধ্যবর্তী কোণ হলো তোমার আলফা, ঠিক এরকম। আমি আবারও বলতেছি, তোমরা শুধুমাত্র থিমটা বুঝে আমার এখানে ক্যালকুলেশনটাকে কমপ্লিট করতে সাহায্য করো। মূল অঙ্ক একটা স্রোতের অঙ্ক, স্রোত কিভাবে বয়ে যাচ্ছে, অঙ্কটা আমি নিজের মতো করে করব কেমনে, কি অপশন, সে যেহেতু আমি সৃজনশীল এই মুহূর্তে পড়াচ্ছি না, শুধুমাত্র তোমার ইউ, ভি এরকম মান দেওয়া আছে, মধ্যবর্তী অপশন বসিয়ে মান বের করা।
প্রবলেম হলে আমাকে একটু প্লিজ খুলে বলো। সবাই বুঝছিছো কি না? জি স্যার, বুঝতেছি তো। আইরিন, আরজু, রূপা, হ্যাঁ স্যার। তাহলে আমি এটা এখানে ক্লোজ করে দিলাম। এখন আমার দ্বিতীয় যে ইয়েটা আছে সেটা হলো এই যে থিটা কোণ বের করা, এই নিয়মটা। আচ্ছা, আমি তোমাদের আহ ওই আলাদা করে যখন ইয়ে দেখাচ্ছি, তখন ওই জায়গায় ওটা আমি একটু ভিন্নভাবে দেখাই দেই। এটা হলো, এখানে মনে করো এটা হলো নদী, নদীতে স্রোত বয়ে যাচ্ছে। তো নদীতে যে স্রোতটা বয়ে যাচ্ছে, তো এটা তো এই দিকেই স্রোতটা চলে যাবে। আর নৌকা নিয়ে যাওয়ার সময় নৌকার গতিপথ হয় তিনটা, একটু মনে রাখো। একটা খাড়া একদম সোজা 90 ডিগ্রি কোণে, যে নৌকার অন্য কোনো দিকে যাবে না, একদম সোজা চলে যাবে। আর একটা হলো যে নৌকা স্রোতের দিকে এইরকম করে কোণ করে দিতে পারে। আর একটা হলো যে নৌকা স্রোত যেদিকে তার বরাবর এরকম তির্যক ভাবে যেতে পারে। নৌকা মূলত তোমাদের যত অঙ্ক আছে এই তিন ভাবে যাবে। হয় আড়াআড়ি করে পার হবে, না হলে স্রোতের দিকে এরকম তির্যক ভাবে যাবে, না হলে স্রোতের বিপরীত দিকে এরকম তির্যক ভাবে যাবে। নৌকা যাবে এই তিন ভাবে। তাহলে তুমি নিজে দেখো, সবাই একটু আমি কালার চেঞ্জ করে করে একটু বলে দেই। যেমন ফার্স্ট হলো, যদি স্রোতের দিকে যায় তাহলে এইটা হলো তখন আলফা কোণ, এইটুকু। যদি তোমার এই দিকে যায়, অর্থাৎ একেবারে আড়াআড়ি করে এখন লম্ব বরাবর যায়, তাহলে কি এই আলফা কোণ তখন 90 ডিগ্রি হবে। আবার যদি এটা এই দিকে যায় এরকম, তাহলে আলফা কোণ কিন্তু 90 এর চেয়ে বড় হবে। সবাই কি বুঝতে পারছে এটুকু? জি স্যার। এই ক্ষেত্রে তুমি যদি ওখানকার বিবরণ অনুসারে মনে করো, স্রোতের বেগকে আমি ইউ দিয়ে লিখছি, এটাকে ভি দিয়ে। আমি এখানে ভি দিয়ে লিখলাম। তো এখানে আমি ভি দিয়ে লিখছি, তার মানে এই নয় যে তোমাকে সারা জীবন এই জায়গাতে নৌকাকে ভি দিয়ে লিখতে হবে, এমন না। তোমার বিবরণ অনুসারে তুমি নৌকাকে ইউ বানাতে পারো, স্রোতকে ভি বানাতে পারো। বাট এটি হলো বিবরণের একটা ধরন। আমি একটা উদাহরণ দিই। মনে করো তুমি যদি বলো যে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয়, এটা শুনে তোমার হাসবা স্যার, এটা তো আমরা জানি। কিন্তু তুমি ঠিক আর উল্টোটা কি জানো, যে বি প্লাস এ হোল স্কোয়ার সমান কি হয়? দুটোই কি একই না? কথা বলো, দুইটা একই কিনা বলো। হ্যাঁ। হ্যাঁ কাজে স্যার। আবার কখনো জান আমি এটা মনে করো না স্যার আপনি কোন লিখছেন এটি ইউ, নৌকায় লিখছেন ভি। আমি আমি তো অঙ্ক করতে যা দেখেছি নৌকাই হলো ভি, ইয়া ইউ, স্রোত হলো ভি। এটা কোনো প্রবলেম না, মানে তুমি অঙ্ক এখানে যেভাবে সাজাবা ভেতরে ওইভাবে ওটা সাজা যাবে। মূল জিনিসটা আসলে বুঝতে পারছো কিনা। তাহলে আমি আপাতত ইউভি আকারে লিখছি, এটাই তোমার লব্ধি। লব্ধি মানে যোগফল। আমি ধরে নিচ্ছি যে নৌকা আমি আসলে এই মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছি, এই যে মাঝখানে যে যেটা তিনটে করে দিলাম, এবং সেক্ষেত্রে আমার লব্ধি এই দিকে চলে যাচ্ছে এটা।
তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো, ওই লব্ধি আর ইজিক্যাল টু রুট ওভার ওই যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস কি টোয়াইস ইউ এ ভি এস কস cos alpha. কজ আলফা। শোনো আমি এটা হলো ইয়ে দিয়ে লিখতেছি, কি বলা হয়, মাউস দিয়ে লিখতেছি, একটু হয়তো মানে লেখাতে একটু প্রবলেম হচ্ছে, বাট তোমরা মোটামুটি বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু বলো। জি, বুঝতে পারছি। সবাই একটু খোলাখুলি মতামত দাও। একটু আগে, কারণ আমি যে এই সূত্রটা এর আগে দেখাইছি তখন তোমাদের ভালো রেসপন্স পাইনি, এখন আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। না স্যার। আচ্ছা, কি আরজু, আইরিন? স্যার ঠিক আছে। আচ্ছা, এখন আমার হলো, আমি যেটা লাস্ট দেখানোর জন্য এটা লিখছি সেটা একটু আমি বলে দিই, ওইটা কি আসলে। এটা হলো টেন। আমি যদি সূত্র লিখি যে ট্যান থিটা, ট্যান থিটা, তাহলে আমাদের সূত্র অনুসারে আসবে হলো কিউ সাইন আলফা আর পি প্লাস কিউ কস আলফা, এই অপশনটা আসবে। অর্থাৎ এটা হলো সূত্র। তাহলে আমাদের লেখার সময় আমরা কি লিখি, পিটা লিখি এইদিকে, খুব খেয়াল করো, আর কিউটা লিখি হলো এইদিকে। আর তখন কিন্তু এই জিনিসটাই হয়েছে, এই যে এখানে যা লিখছি সেটাই হয়েছে। তাহলে এটার বেলায় পির জায়গায় ইউ হবে আর কিউ এর জায়গায় ভি হবে, এইটুকু পার্থক্য। বুঝতে পারছো কি? স্যার আর একবার একটু বলবেন? আমি আগে এই সূত্রটা কোথায় থেকে লিখলাম সেটা একটু দেখাই। এইদিকে হলো পি, ভালো করে খেয়াল করো, আর এইদিকে হলো কিউ, মধ্যবর্তী কোণ হলো আলফা। ঠিক আছে, আমি একটা সামান্তরিক এখানে এঁকে নিচ্ছি, এটা সামান্তরিক। এই যে মাঝখান দিয়ে আমি কর্ণ আঁকালাম, এটা হলো লব্ধি, এইটা হলো থিটা কোণ, এই যে লাস্টে এটা। আর আর আচ্ছা। হলো তোমার লব্ধি, যে ডাবল চিহ্ন দিছি আর, এটা হলো লব্ধি। ওকে, এই অবস্থায় এই সূত্রটা হয়। তাহলে আমি বলতে চাচ্ছি এই যে এইদিকে পি আছে, পি এর জায়গাতে এখানে যদি নদীর অঙ্ক করো, নৌকার অঙ্ক করো, তাহলে পি এর জায়গাতে কি লেখা আছে, ইউ লেখা আছে। হ্যাঁ স্যার। আবার এখানে যেখানে আমি কিউ লিখছি, সে কিউ এর জায়গাতে এখানে কি লেখা আছে, ভি লেখা আছে। আর বাকি সবকিছু এক। বুঝতে পারছি স্যার। এখন কি স্যার সবাই, অঙ্কটা কি শুধু ট্যান সাইন আর কস দিয়ে হবে নাকি অন্য কোনো কিছু হবে? তোমাদের ত্রিকোণমিতিতে তোমরা 6টা অনুপাত করছো, সাইন কস ট্যান, সাইনের বিপরীত হলো কোসাইন, কজের বিপরীত হলো তোমার Cos- সেক, সরি আমি বলে, সাইনের বিপরীত হলো কোসেক, কজের বিপরীত হলো, কসটাই হলো কোসাইন, কোসাইনের বিপরীত হলো তোমার সেক, আর ট্যানের বিপরীত হলো কট। সুতরাং ওই বিপরীতটাকে বাদ দিলে মূল অনুপাত হলো 3টা, সাইন কজ এবং ট্যান। সুতরাং স্বাভাবিক ক্যালকুলেশন এই 3টা দিয়েই হয়। শুধু আমাদের ত্রিকোণমিতিকে ভালো করে শেখার জন্য আমাদের 6টা অনুপাত সেখানে নানান আঙ্গিকে ব্যবহার করি।
কিন্তু মূলত অনুপাত তিনটা, এবং তিনটাতেই মূল মূল কাজগুলো মেইনলি হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে তুমি যে প্রশ্ন করছো সেটার উত্তর কিন্তু আরেকটু ডিপে আছে, যে আহ তোমার প্রশ্নটা আমি একটু স্পষ্ট করি, যে এখানে আমি এই যে ট্যান থিটা কেন লিখলাম, এটা একটা প্রশ্ন। আমি তো এখানে সাইন থিটাও লিখতে পারতাম, আমি তো এখানে কস থিটাও লিখতে পারতাম, ট্যানটাই কেন লিখলাম? তো প্রশ্ন তোমার এভাবে আসেনি, তারপরেও মনে হয় তোমার মনের কথা তো এইটুকুই। হুম। আর একটা প্রশ্ন আছে, এই যে কিউ সাইন আলফা লিখছি কেন, ওখানে কিউ কজ আলফা লিখলে কি সমস্যা ছিল? নিচেরটাই যদি আমি সাইন লিখি, আমি কি ইচ্ছা মতো লিখতে পারবো না? এগুলো লেখারও কোনো নিয়ম আছে? আমি কি তোমাদের মনের প্রশ্ন বের করতে পারছি? হ্যাঁ স্যার। আহ আরজু, আইরিন, একটু মতামত দাও। বুঝতেছো না কি খুব জটিল মনে হচ্ছে? হ্যালো, তোমাদের কথা শুনতে পাচ্ছি না কেন জানি। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি যদি না বুঝতে পারো সেটাও বলো, যে স্যার আমার এই জায়গায় এসে প্রবলেম হচ্ছে। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এখানে নেটের প্রবলেম। ও আচ্ছা, আরজু, স্যার বুঝতেছি তো। আচ্ছা ঠিক আছে, একটু একটু বলো, একটু কথা বললে তাহলে আমি পরের স্টেপে যাওয়ার জন্য আমার জন্য। শোনো, তোমাদের যেহেতু 9-10-এ অনেকেরই গাণিতিক ক্যালকুলেশন গুলোতে একটু প্রবলেম, সেটার জন্য কিন্তু আমি এগুলো একটু ভেঙে ভেঙে সব দেখায় দিচ্ছি, এবং আমি চাই যে তোমরা যতটা সম্ভব এগুলো একটু আমার কাছ থেকে সেভাবেই বুঝাই নাও। আচ্ছা, এখানে আমি এখন তিনটা প্রশ্নের অ্যান্সার দেই। এই সাইন কসটা কি আসলে এটা কোনো ফিক্সড কিনা, আর এখানে ট্যান কেন হলো, আমি এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। একটু সবাই লক্ষ্য করো, আমাদের ট্যানটা হলো কেন হচ্ছে। আমি আশা করি যে এখন যেটা দেখাচ্ছি সেটাতে তোমাদের সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ মেইনলি আসে যাবে। যেমন আমি একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। আচ্ছা, আশা করি সামান্তরিকের মতো কিছু একটা হয়েছে মনে হয়। হাত দেখান তো, অত ভালো হবে না, যতটুকু হয় আর কি। বুঝে কি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে একটু খেয়াল করো, আমাদের এই যে থিটা, এই পুরো কোণের নাম হলো আলফা, মনে পড়ে কি? আমি শিখেছি কিন্তু। এটা হলো পি, এটা হলো কিউ, আর এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। একটু কালার চেঞ্জ করে আরেকটা দেখাই, এই যে ব্লু কালারের শুধুমাত্র এইটুকু, এইটুকু কোণের নাম হলো থিটা। সুতরাং থিটা এবং আলফা কিন্তু এক জিনিস না। তাহলে থিটাটা আসলে কি? থিটা হলো এই পি এবং কিউ এর যে লব্ধি, সেই লব্ধিটা পি থেকে কতটুকু মাথা চাড়া দিয়ে ওপর দিকে উঠে আসে, সেই কোণটা তোমাকে বের করতে হবে কতটুকু উপরে আছে। তাহলে কোণটা কার সাথে, কিউ এর সাথে না পির সাথে বলো তো? এর সাথে। হ্যাঁ, তাহলে এখানে তোমরা একটা ছোট্ট কথা এনা খাতায় লিখে নাও, লব্ধির সাথে যে উপাংশক থিটা কোণ তৈরি করে তাকে ভূমি উপাংশক বলা হয়। লব্ধির সাথে যে উপাংশক থিটা কোণ তৈরি করে তাকে
আনুভূমিক উপাংশক বলে, বা ভূমি উপাংশক না বলে ওটা আনুভূমিকই লেখো, আনুভূমিক উপাংশক বলে। লব্ধির সাথে যে উপাংশ থিটা ডিগ্রি কোণ তৈরি করে তাকে আনুভূমিক উপাংশক বলে। ব্র্যাকেটে কজ লিখে রাখো। ব্র্যাকেটে কজ লিখে রাখো, পরে আমি ব্যাখ্যা দেবো আনুভূমিকটা কেন কজ হয়। আমাদের তিনটা প্রশ্নেরই ইনশাল্লাহ অ্যান্সার দিচ্ছি, বাট আগে প্রথমটা লেখো। তা লব্ধির সাথে যে উপাংশ থিটা কোণ তৈরি করে সেটা কি বলছে, আনুভূমিক হয়। ওকে, তাহলে একটা যদি আনুভূমিক হয় তাহলে আর একটা কি হবে, উলম্ব। আমার উলম্ব কি আর লিখতে হবে, শোনো উপাংশক হয় দুটা, আমি এটি লিখে দিচ্ছি। একটা উপাংশকের নাম হলো উলম্ব, আর আরেকটা উপাংশকের নাম হলো আনুভূমিক। কোনো কোনো জায়গায় লেখা থাকবে অনুভূমিক, একই জিনিসই, আমি অনুভূমিকই লিখলাম। আমি আবারও বলতেছি, যেহেতু মাউস ব্যবহার করে লিখতেছি সুতরাং অত দ্রুতও লিখতে পারবো না, অত লেখা ভালোও হবে না, শুধু তোমরা বুঝতে পারলেই হলো। শুধু আমার একটা কাজই হচ্ছে যে হোয়াইট বোর্ডটা ইউজ করতেছি, অনেক পেজ ব্যবহার করেছি, পেজটা খালি কোম্পানি দিচ্ছে, আমরা ইউজ করতেছি। কালিও দিচ্ছে, কিন্তু আমাদের কালিটা কিনতে হচ্ছে না। আচ্ছা, তাহলে উলম্বটা তাহলে কি, উলম্ব আমরা বলতে বোঝাই এরকম খাড়াটা, আর আনুভূমিকটা কি, এই যেটা ভূমির সাথে লাগানো থাকে। সবাই কি বুঝিছো? জি। আচ্ছা, এটুকু হলেই হবে, আমার মনে হয় যে আমরা আর নতুন করে ওদিকে না যাই। এখন প্রশ্ন হলো যে ট্যানটা কেন হলো স্যার। একটু সবাই মনে করো তো, যে ধরো এটি একটা লম্বই তুমি আঁকালে, লম্ব এটা, এটা সমকোণী ত্রিভুজ না? জি। তাহলে এইটা কতটুকু উপরের দিকে খাড়া হয়ে আছে, এই জিনিসটা তোমাকে কে বলে দেবে? এই যে এই লম্ব ছাড়া কেউ বলে দিবি, বলো? না। বলে দেবে না। তাহলে তোমার কে খাড়া হয়ে আছে বা কে খাড়া হয়ে নাই তার নাম কি, অতিভুজ না? এটা দেখো তো, খুব ভালো করে দেখো। তাহলে হুম। এটা তো লম্ব, বুঝেই পারছো এটা লম্ব। আবার লম্ব কিনা তার প্রমাণ কি হয়, যে কোণের সামনের বাহুকে লম্ব বলে, থিটা কোণের সামনের বাহু লম্ব। তাহলে এই পুরোটার নাম কি, ভূমি। জি। ঠিক কিনা? পুরোটার নাম হলো ভূমি। তো সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ালো, সেক্ষেত্রে বিষয়টা দাঁড়ালো এরকম, আমার এই থিটা কোণের মান বের করা মানে আমার এই উচ্চতাটা আসলে বের করা, কারণ এটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, আমার এই অতিভুজ মানে লব্ধি, সেটা বের করা। এখন তুমি বলো তো, এই কতটুকু উপরে আছে এর জন্য তোমার কি দরকার, লম্ব ছাড়া হবে কি? না। না স্যার, আর লম্বই এই, লাগবে। হ্যাঁ, আর এ তো ল্যান্ড করে আসেই তো ভূমির সাথে, তাহলে ভূমি আর লম্ব ছাড়া তো এখানে আর কাউকে নেওয়া যাচ্ছে না। আচ্ছা ভাববা স্যার অতিভুজ, অতিভুজকে তুমি কেমনে নিবে, কারণ অতিভুজ কোথায় আছে তুমি শুনিতে সেটাই বের করবা, যে অতিভুজ ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে কত ডিগ্রি কোণ করে আছে, তাহলে সেটা কি দিয়ে বুঝবে, এই লম্ব যদি সাপোজ এই লম্ব যদি ছোট করো, তুমি মনে করিতে স্যার লম্ব আমি ছোট করব, ওকে, করে দেখো, লম্ব যদি ছোট করো তাহলে দেখো কোণও ছোট হয়ে যাবে, একটু ভালো করে দেখো, দেখো তো কোণ ছোট হয়ে গেল না? জি। জি স্যার। এ দেখো কোণ ছোট হয়ে গেল না?
জি স্যার। তাহলে এই এই জিনিস কতটুকু উপরে উঠবে বা নিচে নামবে তার সাথে কি লম্বর সম্পর্ক না? তো লম্বর সাথে ভূমির সম্পর্ক হলে সেটা ট্যান ছাড়ার অন্য কেউ হবে। তাহলে আশা করি কেন ট্যান থিটা হয়েছে সেটা বুঝতে পারছো। সবাই কি বুঝছো? জি জি। স্যার। আচ্ছা, ওকে। আজকে লাস্ট পড়া, এটা দিয়েই তোমাদের ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ। মনে করো যে তোমাদের সামনে ঠিক এই সমকোণী ত্রিভুজটাই আমি আঁকিয়ে দিচ্ছি, এইটা এই দিকে, ঠিক এইটা। এটা থিটা কোণ। আমি খুব বেশি জটিলতায় যাচ্ছি না। আমি তোমাদের শিখাইছিলাম থিটা কোণের ঠিক সামনের বাহুর নাম কি বলতো? লম্ব। লম্ব। এটা কি অতিভুজ? তোমরা তো জানোই এই অতিভুজ তো ফিক্সড সমকোণের সামনের বাহু। এটা কি থিটা, এটা মানে 90 ডিগ্রি হুম। কোণ। আর এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এটা লম্ব হয়, তাহলে এটা ভূমি হওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই, আছে কি? নাই। না। এখন আমাকে এখানে একটু হেল্প করো। যদি আমি তোমাদের পড়াইছিলাম হর নেছে কি সরিও না, হুম। তাহলে তার মানে কি? এটা কদ উপাংশক না, ভূমি ভাগ অতিভুজ। জি। হ্যাঁ। আচ্ছা, তারপরে পড়াইছি কি লটা এখানে লিখি। মানে কি? লম্ব ভাগ ল ত্রিভুজ। লম্ব ভাগ কি অতিভুজ। এটা সমান কি হবে? সাইন। হুম। এটা সমান হলো সাইন। ব্যাস এইটুকু আমাদের জানা। এখন আসো সাইন আর কজের ওই ঘটনাটা। আমি মান বের করার দরকার হচ্ছে আমার, লম্বর দরকার হচ্ছে। তাহলে আমি যদি লম্বর মান বের করি, তুমি দেখো তো লম্ব সমান কি? অতিভুজ গুণন সাইন না? জি। অতিভুজ গুণন সাইন। আমার মান দরকার হচ্ছে ভূমির, তাহলে ভূমি সমান কি? কস। এই অতিভুজ গুণন কজ না? প্রশ্ন। অতিভুজ গুণন কস থিটা। এখন আমি এই লম্বনে যখন কাজ করব, অর্থাৎ লম্ব উপাংশ যেটাকে আমরা বলি, সেই লম্ব উপাংশকের বেলায় অবশ্যই তোমার সাইন আসবে অতিভুজের সাথে। ভূমি উপাংশক মানে যেটা আনুভূমিক, সেটার সাথে কি আসবে? কজ উপাংশক। ব্যাস এইটুকুই হলো তোমার মূল ঘটনা, যেটা ত্রিকোণমিতি থেকে আসছে। বুঝতে পারছো কি? জি জি স্যার। স্যার। শোনো, কোনো কোনো জটিলতা জিনিস না, বুঝছো? মানে ত্রিকোণমিতি থেকে আসছে, শুধু এখানে ভিন্ন হবে আছে, এই জন্য আমাদেরকে শিখতে হচ্ছে। আজকে লাস্ট কথা, লম্ব কাকে বলে তোমরা বলবা? কোণের বিপরীত বাহু। ভূমি কাকে বলে? কোণের সাথে যে বাহু থাকে। এটা বলতে পারবা না? জি। লম্ব হ্যাঁ স্যার। কোণের বিপরীত বাহু। কোন কোণ আমরা যে কোণটা নিয়ে কাজ করব, মানে অঙ্ক করব। আর ভূমিটা হলো কোণের সাথের কোণ। আচ্ছা, সমকোণকে আমরা চিনি, সমকোণী ত্রিভুজের সমকোণ তো চিনি। সমকোণের ঠিক সামনের বাহু যেটা হেলে থাকে তার নাম কি? অতিভুজ না? জি। আমাদের এই তিনটা বাহু চিনলেই হবে, আর অন্য কিচ্ছু সমস্যা নেই। আমার মনে হয় এখন তোমাদের এই অঙ্কগুলোতে প্রবলেম হওয়ার কথা নয়। আমি এটা এই পর্যন্তই রাখছি। আহ প্রথমত, তাহলে আজকে আমাদের যে পর্যন্ত কাজ হলো, এই এই পড়া পর্যন্তই থাক এটা। আমি এই ভিডিওটা ইনশাল্লাহ আহ, যথাযথ যত দ্রুত সম্ভব তোমাদের শেয়ার করে দেব। তুমি দেখে এগুলো কন্ট্রোল করো। আর তোমরা ওই পড়াগুলো
আয়ত্ত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।